আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষে এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে দিন শেষে যদিও 2 পয়েন্টের মতো পজিটিভ থেকে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং ডিএসসির এই সূচকটির অবস্থান যদি আমি একটু উল্লেখ করি 4,942 পয়েন্টে সূচকটির অবস্থান রয়েছে এবং দর হারানোর সংখ্যাটাই কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু শেয়ারের দর হারিয়েছে এবং দিনের শেষ ভাগেও কিন্তু একই চিত্র রয়েছে, অর্থাৎ বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। 140টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। আমি যদি একটু সেক্টর ওয়াইজ লেনদেনের কথা উল্লেখ করি, দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ব্যাংকিং সেক্টরে। এই সেক্টরটিতে মোট লেনদেনের 13.11% লেনদেন হয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে 44 কোটি টাকা লেনদেন হয়েছে, টেক্সটাইল সেক্টরে 37 কোটি টাকা লেনদেন হয়েছে এবং ব্যাংকিং সেক্টরে এই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি লেনদেন করেছে আজকে সারাদিন জুড়ে এবং মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 50 কোটি টাকার কিছুটা বেশি। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে 345 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে, বা এর হয়তো একটু বেশি হতে পারে। গত কার্যদিবসেও যেখানে 412 কোটি টাকার মতো লেনদেন ছিল, এটা আপনারা জানেন। তো চলুন আমরা একটু দেখে নিই যে পুঁজিবাজারের দিন শেষে ইন্ডেক্সের কি অবস্থান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটাই বেশি রয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম। দর হারিয়েছে 169টি প্রতিষ্ঠানের এবং দর বেড়েছে 149টি প্রতিষ্ঠানের। অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখতে পাচ্ছেন 75টি এবং দিন শেষে লেনদেন হয়েছে সারাদিন জুড়ে। মোট লেনদেনের যে পরিমাণ দাঁড়িয়েছে সেটা একটু দেখে নিব। চলুন, আমরা দেখতে পাচ্ছি 352 কোটি টাকা লেনদেন হয়েছে, যেখানে গত কার্যদিবসে 412 কোটি টাকার মতো লেনদেন ছিল। সেখানে 50 কোটি টাকারও বেশি, প্রায় 62 কোটি টাকা কম লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। প্রায় 60 কোটি টাকা কম লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, আপনারা শুনছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের যে লেনদেনের চিত্র, সেটা আপনারা শুনছিলেন এবং দেখছিলেন আপনারা। তো পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসাইনের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ আমাকে সংযোগ করার জন্য। জি, আমরা আসলে দিন দিন দেখতে পাচ্ছি যে লেনদেনের গতি কমছে এবং সূচকের অবস্থানও আস্তে আস্তে কমেই যাচ্ছে। আমরা কিছুদিন গত সপ্তাহে একটু আশাবাদী ছিলাম এটা হয়তো 5,000 পয়েন্টের ঘরে যাবে, যেটা খুব 5,000 পয়েন্টের কাছাকাছি ছিল, 4,994 পয়েন্টের মতো ছিল। সেখানে এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি আজকে লেনদেন শেষ করেছে 4,942 পয়েন্ট দিয়ে। তো আসলে বাজার কোন দিকে যাচ্ছে, এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে আমাদের? জি, আসলে আপনি যে কথাটা বললেন, আমারও এক্সপেকটেশনস ছিল যে বাজার আসলে যেহেতু ইলেকশনের একটা ডিক্লারেশন হয়েছে, তো এই স্টেবিলিটির কথা চিন্তা করে বাজার একটা স্টেবল অবস্থানে যাবে, ঊর্ধ্বমুখী অবস্থানে যাবে। জেনারেল ইনভেস্টার্সদের মতো আমারও সেম পারসেপশন, সেম আন্ডারস্ট্যান্ডিং ছিল যে বাজারে অ্যাক্টিভিটি বাড়বে ইনভেস্টার্সদের। তো আনফর্চুনেটলি আমরা লাস্ট 2-3 দিন দেখেছিলাম যে ইন্ডেক্স বাড়ার চেষ্টা করেও হোঁচট খাচ্ছে। কিন্তু আবার অবজার্ভ করলে দেখবেন যে দিস ইজ, আমি সবসময় বলি, ব্যাড মার্কেট ইজ অ্যান অপরচুনিটি। এখনকার সময় আন্ডার ভ্যালুডে যেরকম শেয়ারস পাওয়া যাচ্ছে, বাজার ভালো থাকলে আসলে এটা সম্ভব হবে না। সো এটা ইটস আ টু ওয়ে, দুটো অ্যাঙ্গেল থেকে দেখা যায় আর কি। এক অ্যাঙ্গেল থেকে বললে যে বাজার খারাপ যাচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে না। আরেক পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি, this is a very good time to invest and buy stocks at an undervalued price. তো যেটা আপনি বলছিলেন যে আসলে এটা ইনভেস্টেবল টাইম, সেটা কোন দিকে, মানে কিসের ইঙ্গিত? মানে এটা কি আপনি পি রেশিওর ভিত্তিতে বলছেন যে বাজার আসলে? জি, অবশ্যই। অবশ্যই আপনি যদি পি রেশিও যেটা দেখবেন, কারেন্ট ইপিএস অনুযায়ী যে পি রেশিও আছে, ইনফ্যাক্ট আপনি যদি হিস্টোরিক্যাল তার চার্টও দেখেন, আমাদের বাজারে এখন অনেক ইনভেস্টাররাই দে আর ভেরি নলেজেবল এবং লার্নেড। তারা পড়াশোনা করে ইনভেস্ট করেন। ইভেন ক্ষুদ্র বিনিয়োগ, ছোট বিনিয়োগকারীরাও আজকাল পড়াশোনা করে ইনভেস্ট করেন। তাদের অনেক টুলস আছে দেখার জন্য। সো আমরা যদি হিস্টোরিক্যাল প্রাইস দেখি, প্রচুর শেয়ার, আমি কোনোটার নাম নিচ্ছি না পাবলিকলি, বাট দেখা যায় যে সেটা তার 10 ইয়ার্স, 12 ইয়ার্স, 14 ইয়ার্স এর লোতেও অনেক শেয়ার আছে। তো আমি বলবো এসব ভিত্তির উপরে আমি বলছি, এবং অনেক কোম্পানি গ্রোথ পোটেনশিয়াল আছে, এগুলো আমাদের স্টাডি করা দরকার। তো আমার বিশ্বাস বাজার টুডে অর টুমরো একসময় না একসময় তো বাজার ঘুরবে, এখানে থাকবে না। ইটস এ ন্যাচারাল প্রসেস। তো ওই সময় যারা এখন ইনভেস্ট করবে আন্ডার ভ্যালু শেয়ারস গুলোতে, দে উইল বি আ গেইনার। বাট অবভিয়াসলি যারা আগে ইনভেস্ট করেছে, মার্কেট একটা বড় ড্রপ করেছে,
এখানে অনেক শেয়ার বিভিন্ন কারণে প্রাইস হাফের নিচে চলে গিয়েছে, তাদের ইনভেস্টমেন্ট গুলো ব্লক হয়ে গেছে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। তো বাজেটে এরকম দুই দিক মিলিয়ে আমাদেরকে দেখতে হবে। বাট আমি অলওয়েজ একটা পজিটিভ মানুষ, অপটিমিস্টিক মানুষ বাজার নিয়ে। আমি প্রত্যেকটা নেগেটিভের মধ্যেই কোনো না কোনো পজিটিভ খোঁজার চেষ্টা করি। আসলে সাধারণ বিনিয়োগকারীদের একটা হচ্ছে তারা কমিটমেন্ট না, এটা আসলে আমি বলবো যে তারা আসলে ওরকম একটা মেসেজ চায়, এটা কবে নাগাদ ভালো হতে পারে, বা এই যে ধারাবাহিক একটা পতন চলছে এটা কতদিন চলতে পারে, এটাও কিন্তু তারা আসলে শুনতে চায়। আসলে এটা আপনার পক্ষে বা আমার পক্ষে, ইভেন ডিএসসি বা বিসেক এর পক্ষেও এটা বলা সহজ নয় যে কোন সময় মার্কেট এক্স্যাক্টলি কোন পয়েন্টে মার্কেট মুভ করবে। বাট হ্যাঁ, ইকোনমিক ইন্ডিকেটরস গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং পলিটিক্যাল ইন্ডিকেটরস দুটোর সাথেই কিন্তু বাজারের একটা ডিরেক্ট রিলেশনশিপ আছে। তো ইকোনমিক ইন্ডিকেটরস যদি দেখি, আমরা দেখছি যে আমাদের রিজার্ভ বাড়ছে, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, যেটা কিছুটা স্থগিত ছিল এই ইলেকশনকে কেন্দ্র করে, এবং আমাদের যে একটা ইন্টারিম পিরিয়ড ছিল সবকিছু মিলিয়ে। তো ইকোনমিক অ্যাক্টিভিটি ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। পলিটিক্যাল স্টেবিলিটিও আমি বিশ্বাস করি আসছে, ইলেকশনের দিকে এখন দেশ মুখিয়ে আছে। সবকিছু মিলিয়ে আমার বিশ্বাস, যদি সাকসেসফুলি ইলেকশনটা হয় অ্যান্ড ইলেক্টেড গভর্নমেন্ট আসে, এরপরে পাবলিক কনফিডেন্স, ইনভেস্টার্স কনফিডেন্স ইনফ্যাক্ট আরো বেশি ইনক্রিজ হবে, অ্যাক্টিভিটি বাড়বে। সো আমি আশা রাখছি খুবই শীঘ্রই মার্কেট একটি ভালোর দিকে যাবে। আমরাও আশাবাদী আপনার সাথে যে নির্বাচিত সরকার আসলে হয়তো এই পুঁজিবাজারে একটা স্টেবিলিটি আসবে এবং আস্থাও ফিরবে সাধারণ বিনিয়োগকারীদের। আসবে একটু আইপিও প্রসঙ্গ নিয়ে। নতুন আইপিও বিধিমালা দেয়া হয়েছে, নিশ্চয়ই আপনি জানেন, আমি জানি। তো সেক্ষেত্রে হচ্ছে এই আইপিও বিধিমালা নিয়ে আলোচনা যেমন তুঙ্গে রয়েছে, সমালোচনাও কিন্তু সেরকম রয়েছে। তো আপনি আসলে এই নতুন বিধিমালা নিয়ে কি বলবেন? এটা আসলে কতটুকু যৌক্তিক হয়েছে বা বাজার বান্ধব কতটুকু, আপনার কি মনে হচ্ছে? আইপিও ভেরি রিসেন্টলি আসলো গ্যাজেট আকারে 30শে ডিসেম্বর। তো আমি ড্রাফটটা আমি পড়েছিলাম, দেখেছিলাম। তো সবসময় যেটা হয় কি, যে কোনো আইন যখন নিয়ন্ত্রণ সংস্থা অথবা আমাদের পার্লামেন্ট থেকে হয়, প্রত্যেকটারই মানুষের দুই রকমের অবজারভেশন থাকবে। প্রত্যেকটা ল বা রেগুলেশন নিয়ে সবাইকে স্যাটিসফাই করা সম্ভব না। তো আমি যদি আমার ওপিনিয়ন দিই, যে আপনার এই ক্ষেত্রে যে আইপিও রুলসটা হয়েছে, সেটা আপনার কি কি পজিটিভস এন্ড নেগেটিভস আছে। সর্বপ্রথম আমার কাছে মনে হয় ভেরি পজিটিভ একটা অ্যাপ্রোচ এই আইপিও রুলস আছে, সেটা হচ্ছে যে আপনার এখন শেয়ার লিস্টিং এর ক্ষেত্রে প্রধান একটা রোল, ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করবে স্টক এক্সচেঞ্জ গুলো। তো স্টক এক্সচেঞ্জেস গুলো তারাই প্রাইমারিলি এটাকে ভেটিং করে, তারা এটাকে প্রাইমারিলি অ্যাসেস করে, তারপরে দে উইল সেন্ড ইট টু দ্য রেগুলেটরস ফর অ্যাপ্রুভাল। তো এই ক্ষেত্রে যেটা হয়, একটা বিউরোক্র্যাটিক যেই ব্যুরোক্রেসির উপর যে প্রেশার পড়ে, বিসেকের উপর যে প্রেশার পড়তো অ্যানালাইসিস করার, সেটা ডিএসসির ঘাড়ে গেলে আমার মনে হয় ইটস মোর প্রফেশনালি হ্যান্ডেল হবে। অ্যান্ড আই বিলিভ যে দিস উইল স্মুথ ইন দ্য প্রসেস অফ আইপিওস। সেকেন্ডলি, আমরা খেয়াল করেছি, এর সম্ভবত আগেও ছিল, যে মিনিমাম পেড আপ ক্যাপিটাল রিকোয়ারমেন্ট করা হয়েছে 30 কোটি টাকা ফর ফিক্সড প্রাইস মেথডের জন্য আর 50 কোটি টাকা ফর বুক বিল্ডিং মেথড। জি 3 নম্বর আরেকটা পজিটিভ জিনিস আমি খেয়াল করেছি, যে আপনার এমপ্লয়ীদের ক্ষেত্রে যে প্রাইভেট অফার ফেসিলিটি আছে, এটা নিয়ে আমরা বিগত সময়ে দেখেছি অনেক কমপ্লেইনস এসছে যে এটার মিসইউজ হয়। সেক্ষেত্রে এটাকে মনে হয় সম্ভবত 15% থেকে কমিয়ে 5%-এ আনা হয়েছে। জি এটারও আমার মনে হয় একটা পজিটিভ স্টেপ তারা নিয়েছে। আরেকটা পজিটিভ স্টেপ আমার মতে হচ্ছে যে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস হিসেবে যারা রেজিস্টার্ড থাকবে, তাদের জন্য 5%-এর মতো একটা অ্যালোটেড ফিগার রাখা হয়েছে। এটাও আমার কাছে মনে হচ্ছে ভেরি পজিটিভ অ্যাপ্রোচ। এবার যদি বলি আমি আপনার জেনারেল ইনভেস্টার্সদের পয়েন্ট অফ ভিউ থেকে কি কি পজিটিভ অ্যাপ্রোচ আছে, আমি যেটা ড্রাফটে দেখেছি, সম্ভবত লটারি সিস্টেমটা রিইন্ট্রোডিউসড হচ্ছে। জি তো এটাতে যে হবে যে আপনার জেনারেল ইনভেস্টার্স এখন একটা ইনসেন্টিভ তাদের জন্য কাজ করবে। কারণ লটারির মাধ্যমে হলে আপনার এটা ইনভেস্টমেন্টের সাথে প্রপোর্শনাল যেহেতু দেওয়া হচ্ছে না, তাহলে হয়তো বা কিছু কিছু মানুষের বেশি আইপিওতে শেয়ার পাওয়ার স্কোপ আছে। এটা আমি মনে করি ভেরি ভেরি পজিটিভ ফর জেনারেল ইনভেস্টার্স, ওনাদেরকে উদ্বুদ্ধ করবে আইপিওতে যাওয়ার জন্য। আরেকটা যেটা আছে, সম্ভবত আইপিওতে এখানে আপনার বলা হয়েছে যে জেনারেল ইনভেস্টার্স অ্যালটমেন্ট পার্সেন্টেজ থাকবে 60%। দিস ইজ অলসো ভেরি গুড অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য জেনারেল ইনভেস্টার্স। আর পজিটিভ যদি বলি আইনের, সেটা হচ্ছে আপনার ওনারা বলেছেন যে 1,000 কোটি টাকার উপরে যদি কোনো কোম্পানির টার্ন ওভার হয়, সেক্ষেত্রে তাদের 10% পর্যন্ত তারা অফলোড করলেই
আপনার দিস ইজ অ্যাকসেপ্টেবল। এটা আমার মনে হয় অনেক বহুজাতিক কোম্পানি বা আমাদের বাংলাদেশীয় যাদের বিজনেস ভলিউম ইজ হাই, ওনারা অনেক সময় মেজর মানে বড় পোর্শন অফ শেয়ার অফলোড করতে চান না, যেহেতু 10%-এর একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। ডিপেন্ডস, বাট আমার মনে হয় দে উইল বি ইন্টারেস্টেড নাও টু কাম টু দ্য স্টক মার্কেট হোপফুলি। আর এবার যদি নেগেটিভস গুলো বলি, আমি ড্রাফটে যেটা খেয়াল করছিলাম যে এখানে বলা হয়েছে আইপিও তে সাবস্ক্রাইব করতে হলে আম, 50,000 টাকা পর্যন্ত সাধারণ বিনিয়োগকারী সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টমেন্ট থাকতে হবে। জি। ঐতিহাসিকভাবে যদি দেখে আসি, আমাদের বাংলাদেশের আজকে থেকে 15-20 বছর আগে বা তারও আগে আসলে একটা গ্রুপ অফ পিপল তারা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টই করতে চায় না, তারা সবসময় আইপিও প্রাইমারি তেই পর্যন্তই তারা প্রাইমারি স্টক পর্যন্ত থাকে। ছিল। জি। ওটার অনেক মিসইউজও হয়েছে। আগে অনেক মিসইউজ হতো, অনেকে শুধুমাত্র প্রাইমারি করার জন্য কোড খুলে সাবস্ক্রাইব করার পরে আসে, ইনভেস্ট করতো না। তো এই জায়গায় যে রিকোয়ারমেন্টটা আছে 50,000, এটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, যে এখানে একটা ব্যক্তি 4-5টা নামে কোড খুলে আর অ্যাপ্লিকেশন হয়তো করবে না, যেহেতু তার 50,000 টাকা রাখতে হবে। বাট এটা একটা নেগেটিভও ইম্প্যাক্ট করতে পারে, যে অনেকে যারা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টমেন্ট রাখতে চায় না, তারা হয়তো আইপিও তে আসতে নিরুৎসাহিত হতে পারে। সেকেন্ড যেটা, আম, এটারও পজিটিভ এন্ড নেগেটিভ সাইড দুটোই আছে। সেটা হচ্ছে আপনার একটা আমি আইন দেখলাম, ওখানে বলছে যদি বিগত 2 বছরে যদি কোনো কোম্পানি তার ক্যাপিটাল রিস্ট্রাকচার করে অথবা বোনাস শেয়ার দিয়ে থাকে, জি। সেক্ষেত্রে সে আইপিও তে আসতে পারবে না। তো এটার গুড সাইডটা কি, আমি কোনো কোম্পানির নাম নিব না, কিন্তু আমরা দেখেছি বেশ কিছু কোম্পানি যাদের হয়তো বা ফিনান্সিয়াল স্ট্রেংথ বা স্টেবিলিটি অত ভালো না, তারা শুধুমাত্র আইপিও তে আসার জন্যই তারা লাস্ট 2-3 ইয়ার্স এর অ্যাকাউন্টস বা বুকস কে তারা সেভাবে করে প্রিপেয়ার করে পেড আহ, আপ ক্যাপিটাল জি, প্রফিট দেখিয়ে মার্কেটে এসেছে। আমরা আসলে সময় স্বল্পতার জন্য বাকি বিষয়গুলো হয়তো জানতে পারলাম জি, না, অনেক তবে অনেক অবশ্যই লম্বা ডিসকাশন প্রত্যেকটা বিষয়টা বিধিমালারই ছিল। হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই থাকবে। তো আশা করব যে পজিটিভ সাইডগুলোকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ জি, আপনাকে আজকে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি, থ্যাংক জি। ইউ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসাইনের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী।